আমার বান্ধবীর চাচার সাথে আজকে আমার বিয়ে হচ্ছে, পর্ব 12। জয় মাথাটা একটু তুলে তাকিয়ে বলল, তুই এখানে কি চাস? সিনহা ঠোঁটে এক চিলতে হাসি এনে বলল, তোমাকে চায়। দিবে আমায়? সেটা তো আগেই দেইনি, এখন আবার কেমন করে দেই? কেউ আসলে বসতে বলতে হয়, এটাও দেখছি ভুলে গেছো জয় চৌধুরী। জয় হালকা হেসে বলল, আমি আবার ময়লা জিনিস আশেপাশে রাখি না, গায়ে মাখি না, পড়ে যায়, এই কারণেই। সিনহা চোখ বড় করে বলল, তুমি এমন কথা বলতে পারলে? জয় গম্ভীর কণ্ঠে বলল, কি বলবো? আমরা যখন কলা খেয়ে খোসাটা ডাস্টবিনে ফেলে দেই বা পা দিয়ে লাথি মারি, তখন সেই ময়লা আর ফিরে আসে না। কিন্তু তুই তোর মতো ময়লা হেঁটে হেঁটে আমার সামনে চলে আসিস। ময়লার দুর্গন্ধ সহ্য হয়, কিন্তু তোর উপস্থিতি আমার একদম সহ্য হয় না। জয়, তুমি তোমার লিমিট ক্রস করছো। জয় চোখ তুলে তাকালো একবার সিনহার দিকে। পরনে টাইট জিন্স, সাদা গেঞ্জি, মাথার উপরে সানগ্লাস, ঘাড় পর্যন্ত খোলা চুল, পায়ে হাই হিল। বিদেশে পড়াশোনা করা মেয়ে, বাবার ইতালিতে ব্যবসা। সিনহা জয়ের দৃষ্টি দেখে ঠোঁটের কোণে হাসি এনে একটু অঙ্গভঙ্গি করে বলল, জয় আমাকে কেমন লাগছে? জয় ঠান্ডা কণ্ঠে বলল, কি বলবো? এই কথাটা যদি রাস্তায় ওই লোকগুলোকেও বলতে, যারা মেয়ে দেখলে কুকুরের মতো জিভ বের করে, তাহলে হয়তো মন মতো উত্তর পেতে। হাসতে হাসতে এই কথাটা শেষ করলো সে। সিনহা একটু থেমে সাহস সঞ্চয় করে বলল, জয় চলো না আমরা বিয়ে করি। জয় অবাক চোখে তাকিয়ে বলল, তাই নাকি? তুই জানিস না আমি বিয়ে করেছি? জানি। ওই মেয়েকে ডিভোর্স দিয়ে দাও, তারপর আমাকে বিয়ে করো। ডিভোর্স শব্দটা জয়ের কানে যেন বজ্রপাতের মতো বাজলো। কয়েক মুহূর্ত চুপ থেকে নিজের রাগ সামলালো সে। তারপর সিনহার দিকে অগ্নিদৃষ্টি নিক্ষেপ করে গর্জে উঠল, ডিভোর্স এই শব্দটা মুখে আনবি না। আর একবার মুখে আনলে তোর জিভ আমি টেনে ছিঁড়ে ফেলবো। কথাটা মাথায় ঢুকিয়ে রাখ, শুনছিস তুই? মাথায় ঢুকিয়ে রাখ। জয়ের উচ্চস্বরে গর্জন শুনে সিনহা চমকে উঠল। কিছুক্ষণ নির্বাক দাঁড়িয়ে রইল। তারপর মুখ নামিয়ে মনে মনে ভাবলো, 2 দিনের বউয়ের জন্য আমাকে এভাবে অপমান করলো। না, মাথা ঠান্ডা রাখতে হবে। আমি জয়কে এভাবে হারাবো না। ও আমাকে অবহেলা করেছে, আমি এর শেষ দেখে ছাড়বো। জয় তখনও তাকিয়ে আছে ওর দিকে। ঠান্ডা গলায় সিনহা বলল, তোমার তো বিয়ে করার কোনো ইচ্ছা ছিল না, তাহলে দেশে ফিরে হঠাৎ করে বিয়ে করলে কেন? সেই কৈফিয়ত আমি তোমাকে দিতে বাধ্য নই। জয় উত্তর দিল সংযত কণ্ঠে, এখন তুই যেতে পারিস আমার সামনে থেকে। সিনহা ঠোঁটে বিস্মিশ্রিত হাসি এনে বলল, চলো একসাথে যাই, আমি খালামণির সাথেও দেখা করব। জয় স্পষ্টভাবে বলল, তার কোনো দরকার নেই, আম্মুকে পাঠিয়ে দিব তোমার বাসায়। তোমার বাসায় আসার কোনো প্রয়োজন নেই। সিনহা দাঁড়িয়ে রইল স্থির চোখে তাকিয়ে। মনে মনে প্রতিজ্ঞা করলো, না, এভাবে শেষ হবে না। আমি ফিরে আসব। জয় চৌধুরী এই ভালোবাসার জেদ নিয়েই ফিরে আসব। জয় সন্ধ্যার আগে তরি আর জান্নাতকে নিয়ে আসে। জান্নাত আর তরি নিজেদের রুমে চলে গেলে জয় একটু পরে ডাইনিং রুমে আসে। সে আসতে মায়ের কণ্ঠস্বর ভেসে উঠল, এভাবে নিজের বউকে বন্দি করে রাখবি? জয় পিছন ফিরে শান্ত স্বরে বলল, এখানে বন্দি করার কি আছে আম্মু? ও যেন পড়াশোনায় মনোযোগ দিতে পারে, সেই দিকটা আমি একটু খেয়াল রাখছি। নাজমা চৌধুরী কড়া গলায় বললেন, তুই সিনহাকে অপমান করছিস কেন? ওকে দেখে তো বলছে আমাকে, তুই নাকি ওকে এই বাড়িতে আসতে মানা করেছিস। তুই না করার কে? শুধু কি তোর বউ থাকবে এই বাড়িতে, আমার আপনজন আসবে না? আমার আত্মীয় স্বজনের বিষয়ে তুই কিছু বলবি না, বুঝতে পেরেছিস? জয় গম্ভীর শ্বাস নিয়ে বলল, আমি ওর ভালোর জন্যই বলেছি আম্মু। ও কেন কষ্ট করে এখানে আসবে? ও যদি তোমার সাথে দেখা করতে চায়, তুমি ওর কাছে যাও। মানুষের ভালো চাইলেও সেটা যে খারাপ হিসেবে ধরা হবে সেটা আমি জানতাম না। নাজমা চৌধুরী কঠিন স্বরে বললেন, তোমার ওর জন্য এত ভালো চাওয়ার তো দরকার নেই। জয় এবার কিছুটা বিরক্ত হয়ে বলল, ঠিক আছে, চাইলাম না, তবে একটা কথা মনে রেখো, আমার বউ এই বাড়িতে থাকবে, এজন্য আমি কাউকে আসতে দেব না। এটা তোমার ভুল ধারণা। যে আসুক তারা যেন নিজের জায়গায় ঠিক থাকে, তাহলেই আমার কোনো সমস্যা নেই। নাজমা চৌধুরী গর্জে উঠলেন, ওর আসলে তোমার কি সংসার শেষ হবে নাকি? জয় এবার উচ্চস্বরে বলে উঠল, আম্মু। জয় তার মাকে কিছু না বলে নিজের রুমে এসে দেখে তরি ওয়াশরুমে ঢুকেছে। ভেতর থেকে পানির শব্দ আসছে, মনে হচ্ছে গোসল করছে। তাই সে অফিসে ড্রেস খুলে অন্য একটা পোশাক হাতে নিয়ে পাশের রুমে যায়। সেখানে রাফিরা থাকে সাধারণত। রুমে ঢুকে চারপাশে একবার তাকাতেই জয়ের ঠোঁটে এক চিলতে হাসি ফুটে ওঠে। তার বন্ধুরা যেন তার জীবনের অবিচ্ছেদ্য অংশ। এই তো বাসরাতে সে 50,000 টাকা জরিমানার গল্পটা এখনো মনে পড়ে। আসলে সেই টাকা তার অফিসের ফান্ড থেকেই তুলে দিয়েছিল এই হারামিরা। তারা বলেছে এক গরিব মানুষকে দান করবে। জয় হেসে নিজের মনে বলে, মানে কি রে ভাই, জয় চৌধুরী গরিব নাকি? এই কাণ্ড শুধু আমার এই বন্ধুদের পক্ষেই সম্ভব। যায় এসব ভাবতে ভাবতে ওয়াশরুমে ঢুকে গেল জয় গোসল করার জন্য। তরুর গোসল করতে আজ একটু সময় লাগে, চুলে শ্যাম্পু করতে হয়েছে বলে। আগে সে সপ্তাহে 2 দিন চুলে শ্যাম্পু দিত, এখন জয়ের কথায় প্রতিদিন দিতে হবে, না হলে একদিন পর পর। জয়ের সবচেয়ে বেশি পছন্দ তরির চুল। তার পছন্দের জিনিসে কেউ যদি অযত্ন করে, সেটা তার একদম সহ্য হয় না।
সেদিনই শেষবারের মতো সে তরিকে বলে দিয়েছে চুলের আর তার নিজের যত্ন নিতে। আমি অবহেলা জিনিসটা একদম পছন্দ করি না, তাই নিজের প্রতি যত্ন নিতে হবে। তরিকে সে এটা স্পষ্ট বলে দিয়েছে। তরি সেগুলো ভাবতে ভাবতে বেলকনিতে কাপড় নেড়ে নিয়ে এসে আয়নার সামনে দাঁড়ালো। মুখে একটু ক্রিম লাগিয়ে চোখ গেল জয়ের ক্রিমগুলোর দিকে। সবগুলো কাচের বোতল, উপরে চায়না ভাষায় কিছু লেখা। তরি সে লেখাপড়ার কোনো শক্তি নেই। ড্রয়ার খুলে দেখলো প্রথমটায় ঘড়ি ভর্তি, দ্বিতীয়টায় নানা রকম চশমা, আর তৃতীয়টায় রয়েছে পারফিউমে ভরা। তরির ভীষণ ইচ্ছা হলো সবগুলো ড্রয়ার একবার করে দেখা, কিন্তু হলো না। চুলের পানি জামার পেছনে ভিজে যাচ্ছে। তাড়াতাড়ি গামছা নিয়ে চুল মোছার সময়ই জয় দরজায় এসে দাঁড়ালো। তার দৃষ্টি থেমে গেল তরির উপরেই। হাতের স্বর্ণের দুটো চিকন চুড়ি আলোয় ঝলমল করছে। নাকে ছোট একটা ডায়মন্ডের নাকফুল চকচক করছে আলোয়। গলায় একটা পাতলা চেইন একদম বউ বউ ভাব এনে দিয়েছে তার চেহারায়। জয় কিছুক্ষণ স্থির হয়ে তাকিয়ে রইল। তারপর ধীরে ধীরে এগিয়ে এসে পেছন দিক থেকে তরিকে জড়িয়ে ধরলো। এত সুন্দর একটা মুহূর্তে যদি সে জড়িয়ে না ধরে তাহলে যেন অপরাধ হবে। তরি চমকে উঠলেও নিজেকে সামলে নিল। এখন তো এসব ঘটনার সাথে সে প্রায় অভ্যস্ত হয়ে যাচ্ছে। ঠোঁটে অজান্তে এক চিলতে হাসি ফুটে উঠল। জয় তার কাঁধে থুতনি রেখে বলল, কি ম্যাডাম, আমাকে পাগল বানাবেন নাকি? তরি ভ্রু কুঁচকে বলল, এখানে পাগল হওয়ার মতো কি আছে? অনেক কিছু আছে। জয় হাসলো। চলো আরেকবার গোসল করি। আমার গোসল আমি ঠিকঠাক করেছি, আপনি যদি ঠিকভাবে না করেন তাহলে আবার গোসল করতে পারেন। আমার নাম তরি, আমাকে বেল্লা বেল্লা করবেন না, ভুলভাল নামে আমাকে ডাকবেন না। বেলা না, বেল্লা বলেছি আমি তোমাকে। ওই একই জিনিস, এখন ছাড়ুন, আমি নিচে যাব। জয় ওকে আর একটু বুকে নিয়ে বলল, কেন, আমার কাছে তোমার থাকতে ভালো লাগে না? আমার কিন্তু তোমার কাছে থাকতে ভীষণ ভালো লাগে। তরি লজ্জায় হেসে বলল, নিচে না গেলে মা আবার রাগ করবেন। জয় বলল, সে তো সারাক্ষণ কাজ করলেও রাগ করে, লাভ কি? তিনি রাগ করলে আমি তো আর তার রাগ ভাঙাতে যাব না, তাই না? হয়েছে, আমার মুডের 12টা বেজে গেল। এখন আর নিচে যেতে হবে না, একটু রেস্ট নাও। তারপর ব্ল্যাক কালারের শাড়িটা পরবে। আমরা রাত 10টার পর রুম থেকে বের হব, বাইরে ঘুরবো, খাওয়া দাওয়া করব, শুধু আমরা দুইজন যাব। জয়তরীকে ঘুরিয়ে সামনে এনে কপালে আলতো চুমু দিয়ে বলল, হ্যাঁ, শুধু আমরা দুইজনই যাব। তোমাকে নিয়ে রাতের শহরটা একটু ঘুরবো। তরি মাথা নেড়ে হেসে বলল, আচ্ছা ঠিক আছে। জয় লক্ষ্য করলো তরির মুখে হালকা হাসির আভা ফুটে উঠেছে। তাকে একটু ভালোভাবে কথা বললে যেন তরি গলে যায়, এই বিষয়টা জয় নিখুঁতভাবে খেয়াল করেছে। জয় ভাবে আম্মু যদি ভালোভাবে তরির সঙ্গে কথা বলতো, তরি তো তাকে মাথায় তুলে রাখতো। কিন্তু আফসোস, আমার মা সেটা বুঝতে পারছে না। রাত প্রায় 10টা পেরিয়েছে। পুরো বাড়িটা একদম নিস্তব্ধ, সবাই প্রায় নিজেদের ঘরে। কেবল জয়ের রুমের লাইটটা জ্বলছে হালকা হলুদ আলোয়। তরি আয়নার সামনে বসে ব্ল্যাক শাড়িটা পরছে। শাড়িটা জয়ের খুব পছন্দের, কালো রঙের উপরে সোনালি জরি চিকচিক করা কাজ। গলায় পাতলা সোনার চেইনটা মিলিয়ে নিয়েছে। নাকি সেই ছোট ডায়মন্ডের নাকফুল, চোখে হালকা কাজল, ঠোঁটে একটু লিপস্টিক। জয় বিছানায় বসে ওর দিকে তাকিয়েছিল নিঃশব্দে। মনে হচ্ছিল সে যেন চোখের পলক ফেলতে ভুলে গেছে। তরি যখন আয়না থেকে ঘুরে দাঁড়ালো, জয় ধীরে ধীরে উঠে এলো ওর দিকে। একটা কথা বলবো? বলুন। তুমি জানো এই কালো রংটা তোমার গায়ের রঙের সাথে কত সুন্দর লাগছে? তরি লাজুকভাবে হাসলো। সব মেয়েকেই তো কালো শাড়িতে সুন্দর লাগে। না, জয় বলল, না, সবাইকেই সুন্দর লাগে না, শুধু তোমাকে সুন্দর লাগছে। তরি কিছু বলল না, শুধু নিচু চোখে চুলের একটা গোছা কানে গুজে দিল। জয় হাত বাড়িয়ে দেয় তরির দিকে আর বলল, চলো এবার যাওয়া যাক। তরি চুপচাপ জয়ের হাতের উপর হাত রাখলো। জয় শক্ত করে হাতটা চেপে ধরলো। তারপর চুপচাপ রুম থেকে বের হলো। বাড়ির গেট খুলতেই রাতের ঠান্ডা বাতাস মুখে এসে লাগলো। আকাশে আধখানা চাঁদ, বাতাসে হালকা ফুলের গন্ধ। জয় গাড়িটা নিয়ে দাঁড়ালো, কালো রঙের সেই গাড়ি যেটা জয়ের সবচেয়ে পছন্দের। জয় দরজা খুলে দিল, ম্যাডাম আপনার সিট। তরি হেসে বসে পড়লো। জয়ও পাশের সিটে বসে স্টার্ট দিল গাড়ি। গাড়ি ধীরে ধীরে রাস্তা পেরিয়ে এগোতে লাগলো শহরের নরম আলোয়। গাড়ির ভেতরে গান বাজছে হালকা ভলিউমে, একটা পুরনো রোমান্টিক গান। তরি জানালার কাছ নামিয়ে দিল, চুল এসে গালে লাগলো। জয় একটু পরপর তাকায় তার দিকে। কিছুক্ষণ পর জয় গাড়িটা থামালো নদীর ঘাটের পাশে, যেখানে বাতাসটা আরো ঠান্ডা, চারপাশে জল, দূরে শহরের লাইটগুলো নরম আলোয় ঝলমল করছে। এখানে কেন আনলেন? তরি অবাক কণ্ঠে বলল, কারণ এখানকার হাওয়া তোমার মতো শান্ত কিন্তু ভিতরে গভীর। তরি তার কথায় চুপ হয়ে গেল। জয় গাড়ি থেকে নেমে ওর জন্য দরজা খুললে তরি বেরিয়ে আসে। তারা দুজনেই নদীর ধারে বসে পড়ল। পানি ঢেউ তুলছে, দূর থেকে ভেসে আসছে ট্রলারের হর্নের শব্দ। তার কিছুক্ষণ বসে থাকার পর জয় বলল, এরকম পরিবেশে একটা গান বলে তো শুনি। আমি গান টান তেমন পারি না, কেমন হয় হোক বলো।
তোরে একটু চুপচাপ থেকে ঠোঁটে দুষ্ট হাসি এনে গুনগুন করে গেয়ে উঠল, আমার জীবন ধন্য হলো স্বামীর আদর পেয়ে। কত নারী আফসোস করে আমার দিকে চেয়ে। টাকা পয়সা সোনা দানার কোনো শান্তি নাই, মনের শান্তি বড় শান্তি, জেনে রেখো ভাই আমার লক্ষ্মী জামাই। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন, আমিও অনেক ভালো আছি। আমি ঢাকা থেকে আপনাদের সাথে কথা বলছি। আপনারা কে কোথায় থেকে আমার ভিডিওটা দেখছেন সেটা অবশ্যই জানাবেন। আপনারা যখন আমাকে কমেন্টসের মাধ্যমে জানান আপনারা কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন, তখন আমার খুবই ভালো লাগে। আমি খুব বেশি অনুপ্রাণিত হই আপনাদেরকে নতুন ভিডিও দেওয়ার জন্য। আর দেখতে পাচ্ছি আপনারা ভিডিওতে শেয়ার, লাইক, কমেন্টস এগুলো একদম কমিয়ে দিয়েছেন। আপনারা যদি বেশি বেশি পছন্দ না করেন, বেশি বেশি শেয়ার না করেন, তাহলে হয়তো বা নতুন গল্প আবার আপনাদের সাথে শেয়ার করব। এই গল্পটা আপনাদের সাথে আর শেয়ার করব না। আমি তখন বোঝা চাবো এই গল্পটা আপনাদের আর ভালো লাগছে না। তাই আপনাদের মূল্যবান কমেন্টসের মাধ্যমে অবশ্যই আমাকে জানাবেন আপনাদের কেমন লাগছে। আর আপনারা কিরকম কিরকম গল্প আমার কাছ থেকে শুনতে চান সেটাও অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন। আর কোনো ভাইয়া বা কোনো আপু যদি আপনারা চান যে আপনার জীবনের মূল্যবান গল্পটি আমার দ্বারা আপনি প্রেজেন্ট করতে চান, তাহলে অবশ্যই আপনার মূল্যবান গল্পটি আমাকে মেসেঞ্জারে নক দিয়ে পাঠিয়ে দিবেন লিখিত আকারে। আমি পড়ে অবশ্যই চেষ্টা করব আপনার গল্পটি সবার কাছে উপস্থাপন করার জন্য। অনেক অনেক ধন্যবাদ আপনাদের নিঃস্বার্থ ভালোবাসার জন্য। আর অবশ্যই দিন শেষে নিজের যত্ন রাখবেন, খাওয়া দাওয়াটা ঠিক মতো করবেন। কারণ আপনি নিজে যখন ভালো থাকবেন তখনই কেবল আপনি আপনার আশেপাশের মানুষদের, আপনার পরিবারের মানুষদের খেয়াল রাখতে পারবেন, যত্ন রাখতে পারবেন। আর হ্যাঁ, আরেকটা জিনিস, আমার ইউটিউবের লিঙ্কটা কিন্তু আমার বায়োতে দেওয়া আছে। সেখানে না পেলেও আমার ইউটিউবের লিঙ্কটা আপনি আপনার কমেন্ট বক্সে পেয়ে যাবেন। সেখান থেকে আপনি চাইলে আমাকে ইউটিউবেও দেখতে পারেন, সাবস্ক্রাইব করে নিতে পারেন। ধন্যবাদ, ভালো থাকবেন, কেমন?